ব্রিটিশ পাল ব্যবস্থাপনায় উৎসুরি মানব সেবা কেন্দ্র পরিবেশনায় সেলিয়া যোগাত্রা যাত্রা পার্টি শুরু করতে চলেছি 1431 সালের শ্রেষ্ঠ সুসজল সামাজিক যাত্রাপালা পুত্রবধূর শিবির চুরি। পুত্রবধূর শিবির চুরি। পুত্রবধূর শিবির চুরি। এইভাবে কান্নায় ভেঙে পড়লে তো চলবে না মা। তোমাকে যেমন করেই হোক আমার একমাত্র ছেলে সুমন্তকে সংসারমুখী করতেই হবে। তোমাকেই সুমন্তকে এগিয়ে দিতে হবে। আমি তো চেষ্টা করছি বাবা। না না, শুধু চেষ্টা নয়, তোমাকে প্রতিজ্ঞা করতে হবে। সুমন্ত উল্টো পাল্টা চিন্তা করলে কে দেখবে আমার এত বড় বিজনেস? বাবা আমি ভাইজি জামাই শূন্য পতাকা দিয়ে কোন রকমে 1 মাস আমি কাজ চালিয়ে দিয়েছি। নতুন কর্মচারী নিখিলেশ ওকেও অনেক সাহায্য করেছে। যাকে সুমন্ত কোথায়? সে কোথায় গেছে আমাকে বলে যায়নি বাবা। তোমাকেও বলে যায়নি? না বাবা, সে তো আমার সঙ্গে
সত্যি সত্যি সে সন্ন্যাসী হয়ে যাবে? জানি না বাবা, জানি না, আমি কিচ্ছু জানি না। কেন জানো না বৌমা? তুমি তো স্ত্রী, স্ত্রী হয়ে স্বামীর মনের খবর তুমি জানবে না তো কে জানবে? বাবা আমি শোনো বৌমা, একমাত্র স্ত্রী পারে স্বামীকে সংসারের মায়ায় জড়িয়ে ফেলতে। তুমি সেটা পারবে বলেই আমি এই যে পছন্দ করে তোমাকে আমি পুত্রবধূ করে ঘরে এনেছি। দাঁড়াও, অনেক আগে আমি জানতে পেরেছিলাম সুমন্ত জীবনে এমন একটা ঘটনা ঘটলে পারে। আপনি কি বলছেন বাবা? তাহলে শোনো বৌমা, তোমার শাশুড়ি মারা যাওয়ার পর সুমন্তর মনে একটা পরিবর্তন দেখা দিয়েছিল। তাই আমি তোমার সঙ্গে তার বিয়ে দিয়ে তাকে গৃহমুখী করতে চেয়েছিলাম। বাবা আমি তুমি যে আমার জীবন পূজা এক ফোঁটা মধু পক্ষের বাড়িতে বাবা তাই যেমন করি হোক তোমাকে সুমন্তর মনে সংসারের নেশা ধরাতেই হবে। কারণ তুমি যে আমার অতি আদরের পুত্রবধূ বৌমা, অতি আদরের পুত্রবধূ। বাবার এই অগাধ বিশ্বাসের মর্যাদা কি আমি রাখতে পারবো? আমি তো বাবাকে সব কথা খুলে বলতে পারলাম না যে কাল রাতে আমি আমার সবকিছু দিয়ে আমার স্বামীর মনে বিষণ্ণতা ভোলাতে চেয়েছিলাম তার উদ্ভ্রান্ত মনের বিষণ্ণতা। কিন্তু ওই সব কিছু ওই ভয়টা নেই ভোগাতে দিচ্ছি যেটা যে কমবে দিদি घूमके एकदम अमिताभ बच्चन मान गया। अभी उनका मन भराने के लिए तुमको साजते হবে জয়া ভাদুরী। সবসময় আর কি ভালো লাগে না। যা তুই ভাদ্রমী মাঝি বড় দেখে আয়, তুই জামাইবাবু এখন কোথায় আছে? বাগানে ডায়েরি লিখছে। আশ্চর্য, মানুষ অনেক কিছু ভুলে গেছে, শুধু ভুলিনি ওই ডায়েরি লিখতে। আচ্ছা দিদি, ডায়েরিতে কি লেখা আছে? কে কোথায় সারাদিন কাকে কি বলেছে, কে খেয়েছে, কে কি কেমন ভাবে চলে, সবকিছু ডিটেলসে লেখা আছে তার ওই ডায়েরিতে। এখন বাগানে বসে নতুন ডায়েরি লিখছে। দিদি দিদি ওই জামাইবাবুকে পিছন থেকে এমনি করে জাপটে ধরে বল। হ্যাঁ করবো। আজ আমি তোর সব কথাই শুনবো। আজ তোর লজ্জা শরম ত্যাগ করে তোর জামাইবাবুকে আমি গিয়ে বলবো তুমি কি ভুলে গেছো আমাদের ফুলসজ্জার পরের দিন তোমার ডায়েরিতে তুমি কি লিখেছিলে? সাবাস পুলিশ সাবাস। এখন মনে হচ্ছে তুমি হিন্দি ফিল্মের ওই লেটেস্ট নায়িকা करिश्मा कपूर जो वही अजय देवगन के टाइप करने के लिए बाबू बोलो आने का भी पढ़ाई नहीं एक और इस खाने से बोलबी जब कलर के देखो मेरा दिल दीवाना बोले 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 मेरा दिल दीवाना बोले बोले তুমি কি হিন্দি সিনেমা দেখে পাগল হয়ে যাবে নাকি? তুই সোজা তোর টাকা স্বর্গম একদম ফাঁস
এতক্ষণ তুমি তোমার দিদির সঙ্গে ইয়ার কি করছিলে? তুমি তুমি তোমার দিদির মানসিক অবস্থাটা একবারও ভেবে দেখেছো? আমার খুব ভয় করছে অভিষেক, আমার খুব ভয় করছে। যাই বুঝে সত্যি সত্যি গ্রেফতার করে। না না বৈশালী না, আমি বেঁচে থাকতে কিছুতেই সুমন্তদাকে ওই পথে পা দিতে দেব না। আমি তাকে বুঝিয়ে বলবো তোমার সুমন্তদা সংসারকে ফাঁকি দিয়ে যে বৈরাগ্যের স্বপ্ন দেখে, আসলে সে একটা পলাতক। তাহলে চলো না আমরা দুইজন গিয়ে বুঝাই। এই বোম্বাই মার্কেট মেয়েদের সঙ্গে কোথায় যাচ্ছে? বাবা, তোমার মতো ভাগ্যবান হওয়ার চেয়ে হতভাগা হওয়া অনেক ভালো বাবা। কি বললে? রামের রাজ্যবাসীকে দিলে কইকেয়ী রাজা দশরথের কাছে 3টি বর চেয়েছিল, সেই কথা সকলেই জানে। কিন্তু আপনি আপনার ছেলেকে বনবাসে নেওয়ার জন্য আপনার জামাইকে এই সিংহাসনে বসাচ্ছেন, সেই কথা আমি ছাড়া আর কেউ জানেন না। এই অভিষেক, খবরদার খবরদার বলছি, ওই মেয়েটার সঙ্গে একদম মিশবি না। ভালো চাস তো তুই তো নিজের পাওনা গন্ডাটা না ভালো করে বুঝে নে। তোমার জামাই পূর্ণব্রতর মতো আমার তার গন্ডারের চামড়া নয় বাবা। বাবা, মানে মানে তোমার ওই অন্ধকার পথ থেকে তুমি ফিরে এসো। অভিষেক, ভাই হয়ে দাদার সর্বনাশ করতে চেও না। অভিষেক, আর সুমন্তদাকে সন্ন্যাস নেবার মন্ত্রণা তুমি দিও না। তাই সংসার করতে না চায়, আমি কি করবো বল? চাই সংসার ছেড়ে দেয়, এখানে আমার কি দোষ বল? কাছে যেতে আমি দায়ী? সমুদ্র তো নিজেই বলছে বিষয় আশায় বিংশতি ছয় জীবন বড়ই ক্ষণস্থায়ী। ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। বিনয়ের দাঁড়িয়ে বাধা তোমার মনের ভেতরটাই দগদগ করছে। পাপের ক্ষত, তাই তো তোমার উপযুক্ত না না পুণ্য। আমার পক্ষে ছেড়ে দিয়ে মানে চাটার ছেলে বাবা, পূর্ণব্রত যেমন যেমন আমার দাদা একটা ছোট লোক ঘরের মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে আমার সারা জীবনটা নষ্ট করেছে, আমিও আমিও তেমনি দাদাকে সুখে থাকতে দেবো না। ওরা যত চেষ্টাই করুক না কেন, অত চেষ্টা করলো ওরা কিছু চেষ্টা করলো সমন্ত চৌধুরীকে আর কিছুতেই সংসারী করতে পারবে না। সে যদি আবার আগের মতন হয়ে যায়, সে যদি সংসারী হতে চায়, তাহলে আমাদের যে সর্বনাশ হবে বাবা। আপনি কিচ্ছু ভাববেন না বাবা, ভাগ্য আমাদের পদানত, তাই যে যতই বাধা দিক আমি ঠিক এগিয়ে যাব আপনার কথা মতো। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। সুমন্তের সঙ্গে দেখা হলে রে, তুমি তার কানে কানে বলবে হরে কৃষ্ণ নাম গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ গোপাল গৌর রাধে শ্যাম, হরে কৃষ্ণ গোপাল গৌর রাধে শ্যাম। বুঝলে বুঝলে বাবা পূর্ণব্রত? হ্যাঁ বুঝেছি বুঝেছি বাবা, আমি ভালো করেই বুঝেছি। আরে বুঝেছে বলেই তো আপনার ওই পঙ্গুমের শ্রাবণীকে আমি বিয়ে করেছি। বিয়ে করলে তো না তাই করেছে। এই মধুরমা, বিয়ে করতে যেত বল ওকে ভালোবাসে, বল ওকে চতুর মেরে নিয়ে যায়। তুমি কি আমার দিদিকে ভালোবেসে তো?
সঠিক। তুমি জানো আমি স্ত্রীকে ভালো না বাসি, স্ত্রীর কত তন্ডি জানে না জানো। এই যে আমার দেখতো তো দাদা সুমন্ত দা আগে পৌঁছে দিতে ভালোবাসতো, এখন আর বাঁচে না। প্রতিদিন কষ্ট হয় না। এই তুমি সুমন্তদার সঙ্গে এই উচ্চয়নী বৌদি তুমি ভালোবাসা দেখেছো? দেখি না, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি। তো ওরা কিন্তু ভালোবাসতো। দেখবে ওরা কেমন করে ভালোবাসতো, তুমি শুনবে ওরা কেমন করে ভালোবাসতো। দাদা বাবু নয়, বৌদিকে এমনি করে দড়িয়ে দড়িয়ে তাদের কাছে মুখটা নিয়ে গিয়ে বলছে, ওকে নিয়ে বাঁধবো আমি কত দুঃখের ঘর, ওকে নিয়ে বাঁধবো আমি আমার বউকে হই আমি ওকে নিয়ে বাঁধবো আমাকে ইতিহাস বললে? শুধু তুমি নও, অবলা কান্ত অনেকেরই বলার সময় যে আমি থাকি না। শুধু তুমি নও, অবলা অনেকেরই বলার সময় যে আমি থাকি না। শুধুরে নাও, শুধুরে নাও, শিখতে তোমায় সংসার করতে গেলে এমন অনেক অসহ্যকে সহ্য করতে হয় পুণ্যব্রত। বলতো না, তুমি কাকে কি বলতো? আলা ওটা কি মানুষ মোটেই না। শয়তানটা তিন ভাগ মনে মনে দিলীপীর প্যাক করছে। সত্তর কোথাকার চিনি মেনে দেবো। শয়তানটা খালি আমায় মারবে, খালি মারবে। হাজারো তুমি তো মাধবের জামাইবাবু, জামাইবাবু এই শালাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া আমার মোটেই উচিত হয়নি। বাবু তো আপনার স্ত্রী, আপনি তাকে ঠেলে দূরে সরিয়ে দেন। তিনিও আপনার কাছ থেকে কিন্তু কম ব্যথা পাচ্ছেন না। তুমি ঠিকই বলেছ, কিন্তু আমি কি করি বলো তো? দেশ ভ্রমণ করে তীর্থস্থান পরিদর্শন করে আসার পর আমার যে আর কিছু ভালো লাগে না। ভালো লেগে আর কোনো লাভ নেই সুমন্ত দা। সংসার মানেই হলো অসার। এই সার কথাটা বুঝেই অতীতের মগধ সম্রাট বিম্বিসার বৌদ্ধ ধর্মে দীক্ষা নিয়েছিলেন। মায়া সুমন্ত দা, সবই মায়া। তাই তো মনে ঋষি বলে গেছেন, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। আমি জানি, আমি দেখেছি হরিদ্বারের গঙ্গায় হাজার হাজার প্রদীপ ভাসতে আমি কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখে মনে মনে সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। আমি লেগে ওই বরফ ঢাকা পাহাড়ে উঠে আমার মনে হয়েছে আমি কোথায়, আমি কে। খুব সুন্দর, খুব সুন্দর।
কইছিলি তোরা বিশ্বাস কর, একটা অদ্ভুত ভাবনা আমাকে যেন পাগল করে দিচ্ছে। এই পাহাড় পর্বত নদী সমুদ্র আমাকে যেন হাত ছানিয়ে দিয়ে যাচ্ছে, বলছে "আয়, আমার কাছে আয়।" আমাদের সঙ্গে চলো। কোথায়? জানো, আচ্ছা এই আমরা তিনজনে চলো না আজ সিনেমা দেখতে যাই। তোরা যা, আমি যাবো না। কেন যাবে না? কেন তুমি এইভাবে উল্টো পাল্টা চিন্তা করবে? আপনি যেমন ছিলেন না জামাইবাবু, তোমার একটু মাস ধরে তো বাইরে ঘুরবে, আর তোমার এরকম কেন হয়েছে জামাইবাবু, তুমি বলতে পারো? তুমি কি এমন দেখেছো? আলো আলো, মুক্তির আলো, মুক্তির আলো, মুক্তির আলো। তারপরে দুজনে মিলে ওই রাজস্থানকে দিনে গেলে আমরা কোনো যা, তোরা চলে যা, এই মুহূর্তে থেকে চলে যা বলছি। ওদের আমি তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু কিন্তু আমার প্রতি ওদের মমতার কথা আমি সবটাই দিতে লিখে রেখেছি। শুধু লিখে রাখুন তোমার স্ত্রী উজ্জ্বলের সঙ্গে বিশ্বাস সাথে বলার কথা। জানি, তোমার স্নেহ কালের বাবার প্রতি কর্তব্যহীনতার কাহিনী। আমি তো তোমার কোনো কাজে বাধা দেইনি। শুধু স্বপ্ন দিয়ে মাথার সেনারির স্বপ্নটা তার, তুমি আজকে তাদের ছেড়ে দিয়েছো। আমার হৃদয়ের একতলায় এখন যে শুধু বাউলের সুর বাজছে। সেটা তো বাজবে, কারণ তুমি কি বাবার একমাত্র ছেলে। আমার একমাত্র ছেলে বলে বিষয় সম্পত্তি নিয়ে ব্যস্ত থাকতে হবে, তার কোনো কথা নেই। কি বললি? তুমি আমার সামনে থেকে চলে যাও। না, আমি তোমার সামনে থেকে চলে যাবার জন্য এখানে আসিনি। তার মানে? আমি এখানে এসেছি তোমাকে 1 বছর আগেকার কিছু কথা মনে করিয়ে দিতে। এক বছর আগে এই দেখো, এটা তোমার 1 বছর আগেকার লেখা ডায়েরি। এই ডায়েরির পাতাগুলো পড়লেই তোমার 1 বছর আগেকার সব ঘটনা মনে পড়ে যাবে। মনে পড়ে যাবে তুমি আর আমি 1 বছর আগে একসঙ্গে কি কথা বলেছিলাম। উজ্জয়িনী যখন হাসে তখন মনে হয় সন্ধ্যাবেলায় খেজুর গাছের বনে জোনাক পোকা চলে। আমার স্বামী যখন আমার দিকে চেয়ে থাকে তখন আমার মনে হয় আমি যেন সমুদ্র স্নান করছি। উজ্জয়িনী যখন মাথায় ঘোমটা তোলে তখন ভাবি আমি যেন শুয়ে আছি কোন এক মরুদ্যানের ছায়। আমার স্বামী যখন আমি ভালোবাসার কথা বলে তখন আমি কেয়া পাতারের রৌদ্র ভাষায় প্রেমের সরোবরে। আমার উজ্জয়িনীর শীতের সিঁদুর, তার কপালে সিঁদুরের টিপ আমাকে নিয়ে যায় কোন এক ভালোবাসার দ্বীপপুঞ্জে। তার কপালের সিঁদুর টিপ ছুঁয়ে ছুঁয়ে ভোরের সূর্য ওঠে, আর আমি তখন তাকে আদর করে বলি, বলো, গোপা ভাঙা এলো চুলে সোনা গুলো লেগে থাকে, বুকের উপর তাকায় গোলাপ বাগান, রাখালিয়া বাঁশি বাজে বটের ছাই, আমি মৌমাছির দল চৈতালি বাতাস থেকে ঢেকে আনে গান। এই তো দেখো, 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 এই কবিতাটা ডায়েরিতে লেখা আছে। এই, তোমার ডায়েরির 125 পাতা খুলে দেখো। কত বললে? 125। হ্যাঁ, দাঁড়াও, দাঁড়াও। 125। 24, 25, 24শে ফাল্গুন, আজ আমাদের ফুলসজ্জা। আমি অবাক করে দেখলাম আমাদের উজ্জয়িনী তল পেটের বাঁ দিকে একটা লাল জরুল আছে। লজ্জা কেন উজ্জয়িনী, লজ্জা কেন? আমি তোমার হৃদয়টাকে এমনি করে দুলিয়ে দিলাম।
থেকেই তো ত্যাগের জন্ম। মানে আমাকে উত্তরতে হতভাগা, আমার ঘরে জন্মেছিলি কেন? বাবা, বুদ্ধ দেবতা রাজার ঘরে জন্মেছিলেন বাবা। ওসব ধর্মের কথা বাদ দিয়ে তুই সংসারের কাজে একটু বাবা, তুই আমার একমাত্র সন্তান রে। তোর মা মারা যাওয়ার পর তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। মানুষ করেছেন বলেই তো সংসারের এই সাধারণ মানুষগুলোকে দেখলে আমার বড় ভয় লাগে বাবা। না না বাবা না, স্নেহের কণ্ঠে নয় বাবা, আপনি ওকে শাসনের কণ্ঠে বলুন। আপনার সমস্ত কাজের দায়িত্ব ওকে হাতে তুলে নিতে হবে। আপনার এত বড় বিজনেসের দায়িত্ব ওকে মাথায় তুলে নিতে হবে। ভবনে যাবো। কি বললি? এত সাহস তোর? তুই এই বয়সে তীর্থের কাক হতে চাস? না, তোকে আমি সে সুযোগ দেবো না। হ্যাঁ, তোকে আজ এখনই পুণ্যবতর সঙ্গে আমার নতুন ফ্যাক্টরিতে হলদিয়ায় যেতে হবে। হলদিয়া হলদিয়া, শিল্পনগরীর হলদিয়ায় এই নির্জন কক্ষে এই পিস্তলের সাহায্যে ও শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরীকে গুলি করে মারা হবে। কবে মারা হবে? আজ। কে মারবে? ওই পুণ্যব্রত রায়। কেন মারা হবে? এই চৌধুরী অ্যান্ড কোম্পানির একচ্ছত্র মালিক হবে বলে। কিন্তু এখিলেশ, হঠাৎ তোমার মুখ থেকে ওই কিন্তু শব্দটা শুনলে তোমার হাত থেকে পিস্তলটা কেড়ে নিয়ে আমি তোমাকে গুলি করে মারবো। স্যার, আমার কি করে ভুলে গেলে যে এখানকার চাকরিটা আমি তোমাকে পাইয়ে দিয়েছিলাম? ভুলে যায়নি মিস্টার রায়, তবে আমার যেন কেমন ভয় ভয় করছে। ভয়? ভয়ের কোনো কারণ নেই। কিভাবে সুমন্ত চৌধুরীকে মার্ডার করব তার ছক অনেকদিন আগেই আমার করা আছে। আর সেই ছক অনুযায়ী আজকের ভোরেই ওই সুমন্ত চৌধুরীকে মার্ডার করতে হবে। অথচ সুমন্ত বাবু আজ 1 মাস হলো বাড়ি থেকে এসে পরম নিশ্চিন্তে এই হলদিয়ায় বসে আছে। আরে থাকবে না কেন? সে তো আমাকে বিশ্বাস করছে। যাচ্ছে কথা, এই পিস্তলে গুলি করা আছে তো? অফকোর্স, আপনি চেক করে দেখে নিন। অংশুমান চৌধুরী, তোমার একমাত্র সন্তান ওই সুমন্তকে সংসারী করবার জন্য আমার সঙ্গে তিনি হলদিয়া পাঠিয়ে দিয়েছে। এই পিস্তল থেকে কয়েকটা গুলি তোমার ছেলের বুকের দিকে ছুটে গিয়ে বুকটাকে একেবারে ঝাঁঝরা করে দেবে। অথচ তুমি তোমার পুত্রবধূর বোন জানবে সুমন্ত চৌধুরী সন্ন্যাস নিয়ে কখন যাব পুণ্যব্রত? রাত্রে ভোর হয়ে আসছে। ব্রাহ্ম মুহূর্তে তো সন্ন্যাসীরা গৃহত্যাগ করে সুমন্তদা। যেমন বিষ্ণু প্রিয়াকে ছেড়ে নদিয়ার নিমাই গৃহত্যাগ করেছিলেন। কি মধুর নাম! আবার বলো পুণ্যব্রত, আবার বলো হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে। হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গৌর রাধে শ্যাম। সুমন্তদা, কেদো না পুণ্যব্রত। বন্ধু কি বন্ধুর মুক্তির সময় কাঁদে? বন্ধু, হ্যাঁ, সংসার থেকে বার করে নিয়ে এসে তুমি তো বন্ধুর কাজই করেছো। আমার ডায়েরিতে আমি সব লিখে রেখেছি তোমার জন্যই। আমি আমার মুক্তির পথে মহা সমারোহে সমর্পণ করতে পারবো। আপনি তো মহা প্রস্থান করবেন সুমন্তদা, কিন্তু আমার যে মহা বিপদ। কেন ভাই, তোমার আবার বিপদ হবে কেন? নিখিলেশ, ব্যাপারটা তুমি সুমন্তদাকে। হ্যাঁ বলো, আমাদের যাবার সময় হয়ে এলো।
আপনি চলে গেলে জ্যাঠামশাই, উজ্জয়িনী বৌদি, বাড়ির সকলে আমাকে যে দোষারোপ করবে সুমন্তদা। তাই বলছিলাম কি, এই আপনি যদি এই পেডে এই মা বাবার কাছে চিঠি লিখে দেন। বলো ভাই, কি লিখতে হবে? আপনি লিখুন, শ্রী চরণেশু বাবা। চলেছু বাবা, আমার পক্ষে কিছুতেই আমার পক্ষে কিছুতে এই সংসার ধর্ম করা সম্ভব নয়। সংসার কর্ম করা সম্ভব নয়। তাই তাই আমি স্বেচ্ছায় সংসার ধর্ম গ্রহণ করে স্বেচ্ছায় ধর্ম গ্রহণ করে আপনাদের কাছ থেকে চির বিদায় নিলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিলাম। ইতি আপনার নামটা লিখে দিন। ইতি ঈশ্বর সন্ধানী সুমন্ত চৌধুরী। আর আমার কোনো ভয় নেই। এবার আপনাকে বিদায় দাও। এই ঈশ্বর, তুমি আমাকে পথ দেখাও, আমি যেন কখনো ভুলে না যাই তোমার সেই অমৃত বাণী। তব কান্তা ভক্তে পুত্রা সংসার এই চিঠিটা নিয়ে এবার অংশুমান চৌধুরীকে গিয়ে বলবো, জ্যাঠামশাই, সুমন্ত তার সংসার ত্যাগ করে সন্ন্যাস নিয়ে চলে গেছে। তুমি পা দুটো করো আর আমি হাত দুটো করি, তারপর জঙ্গল করে তুলে নিয়ে গিয়ে ওই রাস্তাতে ভাসিয়ে দেবো। আমার একমাত্র সন্তান সুমন্ত সংসার ত্যাগ করে সত্যি সত্যি সন্ন্যাস নিয়ে চলে যাবে, আমি স্বপ্নেও ভাবিনি, আমি কল্পনাও করিনি। আমিও ভাবতে পারছি না দাদা।
ভাইপোটা শেষ পর্যন্ত এই বয়সে সন্ন্যাস নিয়ে চলে যাবে আমার। ঘটনাটি সত্যি তা আমিও কখনো কল্পনা করতে পারিনি। চুপ করো বৈশালী। বিশ্বাস অবিশ্বাসের কথা পরে হবে। আগে আমি চিঠিখানা পড়ে দেখতে চাই। দেখো দেখো ফাটামশাই হাত থেকে চিঠিখানা নিয়ে তুমি ভালো করে পড়ে দেখো। দেখ অভিষেক, দেখ আমার সুমন্তর নিজে হাতে লেখা, তুই ভালো করে পড়ে দেখ। দেখো না জামাইবাবু চিঠিতে কি লিখেছে। পড়ো সুমন্ত পড়ো। শ্রীচরণের বাবা, আমার পক্ষে কিছুতেই সংসার ধর্ম করা সম্ভব হবে না, তাই আমি স্বেচ্ছায় সন্ন্যাস ধর্ম গ্রহণ করে চিরদিনের জন্য বিদায় নিলাম। এটি ঈশ্বর সন্তানী সুমন্ত চৌধুরী। আমি বিশ্বাস করতে পারছি না। ফাটামশাই হ্যাঁ, তুমি তো হলদিয়া গিয়েছিলে পুণ্যব্রত। হ্যাঁ ছিলাম। আপনাকে ভরসা করে তো মেশামশাই আপনাকে হলদিয়া জামাইবাবুকে পাঠিয়েছিল। পাঠিয়েছিলেন। তাহলে উত্তরটা পুণ্যব্রত, তুমি ওই হলদিয়ায় উপস্থিত থাকতে আমার ছেলে সুমন্ত সন্ন্যাস নিয়ে চলে গেল কি করে? আপনিও তো ছিলেন নিকেশ বাবু, আপনারা কি আগে থেকে কিছুই বুঝতে পারেননি? না, জামাইবাবু চলে যাওয়ার আগে পর্যন্ত কি আপনাদের কোনো সন্দেহ ছিল না? জানবো বৈশালী, কিন্তু যাবার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের ঘরে কিচ্ছু বলে যাননি। তিনি চলে যাওয়ার পর আমরা এই চিঠিটা পেয়েছি দিদিমণি। আশ্চর্য ব্যাপার। একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারছি না, তোমরা দুজন বিচক্ষণ মানুষ থাকলে আমার ভাইপোটা সন্ন্যাস দিয়ে চলে গেল কি করে? দাদা গো, উচ্চৈরী বৌমার কি হবে গো দাদা? উচ্চৈরী বৌমার কি হবে দাদা? বৌমা কি খবরটা শুনেছে? মেশামশাই তিনি কথাটা শুনেছে বছর হয়ে গেছে। ঈশ্বর, আমি এখন বৌমাকে কি বলে সান্ত্বনা দেব? বৈশালী, তুমি বাড়ির ভেতরে যাও, তুমি গিয়ে দেখো তোমার দিদি কি করছে, তোমার দিদিকে এখানে নিয়ে এসো। না, ওকে যেতে হবে না, আমি যাচ্ছি। আমি গিয়ে বৌমাকে বলছি, বৌমা তুমি আর পাথর প্রতিমার মতো নীরব হয়ে বসে থেকো না। আমি শ্বশুর হয়ে তোমাকে কথা দিচ্ছি, আমি আমার সর্বশক্তি প্রয়োগ করেও সেই হতভাগা সুমন্তকে আমি সংসারে ফিরিয়ে নিয়ে আসবই। বৌমা, বৌমা, বৌদি, না থাকলে তুমি যে পাগল হয়ে যাবে বৌদি। আপনি চুপ করে আছেন কেন বৌদিমণি? আমরা দাদাবাবুকে তীর্থক্ষেত্র থেকে ঠিক ফিরিয়ে আনবো। আনবো মানে আজ যেন সেই আশীর্বাদ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাবো। তারপর যেমন করি হোক পুণ্যব্রত, ওই পাষাণ প্রতিমার মতো উজ্জ্বলী বৌদিকে দেখে আমার বুকটাতে ফেলে যাচ্ছে বাবা। আমি যে কিছুতেই তোকে প্রাণ করে রাখতে পারছি না, কিছুতেই না, কিছুতেই। নিখিলেশ, তুমি আর দাঁড়িও না, আমার সঙ্গে এসো। তোমাকে আর পূর্ণব্রতকে আজই যেতে হবে। গয়া, কাশী, লক্ষ্মণ ঝোলা যেখানেই থাকো, আমার ভাইপোকে সেখান থেকে খুঁজে বার করতে হবে। একদম দেরি করো না, তাড়াতাড়ি আমার সঙ্গে তুমি এসো। হ্যাঁ, চলুন। দিদি তুই কি বোমা হয়ে গেছিস দিদি? তোর চোখ থেকে এক ফোঁটা জল পড়ছে না দিদি। বৌমা, বৌদি, অভিষেক দিদি এমনি করে কাঁদবে না, দিদি যাতে কান্নায় ফিরে পড়ে আমি সেই ব্যবস্থা করছি। আমি এক্ষুনি আসছি। বাবা,
বাবার মতো। তুমি কি আমার কান্না দেখতে পাচ্ছ না? বৌদি বৌদি বৌদি, আমি তোমায় হাত জোড় করে অনুরোধ করছি বৌদি, তুমি তুমি কথা বলো। তুমি হয় পাগলের মতো হাসো, না হয় তুমি আকাশ পাঠিয়ে কেন তোমার দুপোটা চোখের জল মনে করো এই চৈতন্যের দিদি ভাই কাঁদতে, এই দিদি দেখ না, জামাই বাবুর সেই ঘটনা। দিদি, তুই দেখ, তুই অন্ধকারে জেলের কালকে ভেঙে সেই জেল থেকে বেরিয়ে এসছে। অমনি জেলখানায় বেঁচে উঠল ওই পাল্লা ঘন্টা। পুলিশ নিশ্চয় এতক্ষণে আমার সন্ধানে বেরিয়ে পড়েছে। ওরা আমাকে কিছুতেই ধরতে পারবে না। আমি জঙ্গলের ভেতর দিয়ে ছোট্ট একটা নদী নদীর মুখে এসে পৌঁছে গেছি। আমার মনে হচ্ছে ওই নদী পেরিয়ে ওটা পালিয়ে গেছে। ওপার বলে গেছে কিন্তু সম্ভব দেখো এ বাস ও বাস ভালো করে খুঁজে রাখো। ওই ঘরের কাঁচায় পায়ের চাপটা কিছু পাচ্ছ কিছু টাই লাগছে স্যার। ও সারা শুয়ারের বাচ্চা বাচ্চা ভোগালো কিন্তু কোথায় পালানো যায় শুনিলাম পট করলাম যেমন করেই হোক অন্য তল্লাশি চালিয়ে সেই সমাজ বিরোধী লক্ষ্যটাকে পুলিশ গ্রেপ্তার করবেই করবে।
বিপদ থেকে রেহাই পেলাম। আমার যাওয়ার সময় বলে গেল আমাকে নাকি গ্রেফতার করবে। আরে যা 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 যা, 10 বছর জেল কাটাই খুনি কয়েদে, একবার যখন জেল থেকে ভোকাট্টা করে বেরিয়ে আসছে তখন তার কিছুই করতে পারবি না রে। এই ধর, এখন যাবো কোথায়? বাড়িটা পেরিয়ে নদীর ওপরে চলে যাব। কিন্তু শালা আচ্ছা আলোয় দেখতে পাচ্ছে বাড়িতে ভেজাই টান, তাহলে কি হবে? আজ পালা শুয়ারের বাচ্চা ভর্তা, এখনই সকাল হয়ে যাবে। আর সকাল হয়ে গেলেই না 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 না, যাচ্ছে ওই নদীর পাটটা ধরে আমি ওই উঁচু ঢিপিটা পেরে জঙ্গলের ভেতরে চলে যায়। ছেলেটা আয় থেকে দেখি তো, লাস্টটার মুখটা আবার ঢাকা দিয়া, তাম বাড়িটা ভুলে ভয় জয় ঢাক। ভালো করে দেখি তো মালটার মুখটা কেমন। আমার মতো দেখতে সঙ্গে জড়ানো সরানো আবার একটা থলে, নিশ্চয় থলের ভেতরে মালপত্র আছে। দেখি তো কি আছে। বাধা ছিল বলে তেমন কিছু ক্ষতি হয়নি। দেখি তো ডায়েরির পাতায় কার নাম লেখা আছে? সুমন্ত চৌধুরী, শিল্পপতি অংশুমান চৌধুরীর একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। সন্ন্যাসীটাকে মেরে আমাকে বাঁচিয়ে দিয়েছিস রে, আমাকে বাঁচিয়ে। ও সারা শুয়োরের বাচ্চা শিয়া, না 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 না, এখন তোকে এই লাশটাকে খেতে দেবে না রে। এই শালা অধিকর আমার মতো দেখতে আর একটা কল্লম লুকাচ্ছে। টানতে টানতে মেয়েকে উঁচু পাড়িতে তুলব, তারপর আমার পরে এই পরের পোশাকটা ওকে পরিয়ে দিয়ে ওর পোশাকটা আমি পরে নেব। তারপর এই ডায়েরির পাতাগুলো কয়েকদিন ধরে মুখস্থ করে সুমন্ত চৌধুরী সাথে সোজা ঢুকে দেব অংশুমান চৌধুরী বাড়িতে। বাড়ি ফিরে আসছে, বাড়ি ফিরে আসছে, বাড়ি ফিরে আসছে। 3 মাস পর আমাদের সুমন্ত দাদা
যেই মুখ সেই না। তাছাড়া ওই বৌদিমণি যে ফটকটার সামনে বসে প্রত্যেকদিন কাঁদে, তার সঙ্গে নয় ও এক। মহেশদা, তাই তাই যদি হয় তাহলে আমি এক্ষুনি অসুস্থ মেসমশাইকে আমি খবরটা দিতে হ্যাঁ, হ্যাঁ, তাই করো, তাই করো। ডাকতে হবে না, ডাকতে হবে না বৈশালী, ডাকতে হবে না। খবরটা আমি আগেই পেয়ে গেছি। বয়সটা কথা যদি সত্যি হয় তাহলে তোমাকে কাঁধে নিয়ে আমি কত্থক নাচবো, কত্থক। আর तुम तो पहले हम नाचूंगा। নাচো বৈশালী। हाँ, नाचबोई तो। I am a disco dancer. I am a disco dancer. I am a disco dancer. How প্রিয় প্রিয়সর, এই হলো দুনিয়ার হাল। Disco dancer. I am a disco dancer. নাচে গানে আনন্দে এই বাড়ি থেকে মাঠ করে দাও। আমি তো তোমার ওই বাজারে ছেলেটা নিয়ে অসুস্থ কর্তাকে আনন্দের খবরটা দিয়ে আসি। কেমন কর্তাবাবু? কর্তাবাবু বৈশালী, আজ আমার কি আনন্দ হচ্ছে বৈশালী। আর আনন্দ করতে পরে হবে। আর সঙ্গে সঙ্গে তুমি গাড়িটা নিয়ে গিয়ে আগে জামাইবাবুকে সঙ্গে করে নিয়ে এসো। সে তো আমি যাবোই বৈশালী। খবরটা শোনার পর থেকে আমার মনের মধ্যে যে ঝড় উঠেছে, ঝড়, সেই ঝড়ই আমাকে শুকনো পাতার মতো উড়িয়ে নিয়ে যাবে ওই বটতলায় বসে থাকা আমার সেই সুমন্ত্রার কাছে আমি চললাম। চাকরের মুখে ভোজবাগের কথা শুনে আনন্দে ব্যক্ত করতে করতে কোথায় চললি? যা করে দেয়া। বাবা, আজ আর আমি পড়তে যাব না। আজ যাব উঠতে উঠতে, স্বপ্নের শিখরে উঠতে। শোন হতভাগা, স্বেচ্ছায় যে সংসার ত্যাগ করে চলে যায়, আমার জামাই পূর্ণব্রত যাকে গয়া, কাশী, লক্ষণ জেলা শত জায়গায় খুঁজে তার সন্ধান করতে না পারে, সে শিক্ষায় ঘরে ফিরতে পারে না। পারে না? না, তাই যদি হয় বাবা, সত্যি যদি তিনি অন্য সন্ন্যাসী হন, তাহলে তাহলে আমি সেই অপরিচিত সন্ন্যাসীর পায়ে ধরে জিজ্ঞাসা করব, হে সন্ন্যাসী, আপনি তো ভারতের অনেক তীর্থক্ষেত্রে ভ্রমণ করেছেন, আপনি কি কোথাও কখনো আমার সুমন্তদাকে দেখেছেন? আপনি কি জানেন সন্ন্যাসী, আমার সেই হতভাগ্য দাদা এখন কোথায় আছে, কেমন আছে? সে কি আমাদের কথা মনে রেখেছে নাকি নাকি সব ভুলে গেছে? সব 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 কৃষ্ণ হরে হরে। হতভাগা ছেলেটা আবার কাঁদতে কাঁদতে চলে গেল। আপনার জীবনে তো কান্না নেই, তাই আপনার হয়ে আপনার ছেলেই কেঁদে গেল। এই শয়তানি মেয়ে, মুখ সামনে কথা বলবি। এই যে মুখের তালাটা বন্ধ করুন, আর ওই আগামাথা কথাগুলো আমার সামনে বলবেন না। এই, আমি তোর মতন বাঁকা নাই রে, আমি শিহরির ভক্ত হরিহর। আরে তাহলে আপনিও শুনে রাখুন, কৃষ্ণ কৃষ্ণ হরি হর দাস। আপনার আগে যদি আমি জন্মাতাম, আপনার মনে যে এত বিষ আছে, তাহলে আপনার নাম আমি মিষ্টি করে রাখতাম বিশ্ব হরি। আমাকে মেয়েটা দিন রাত খালি বাড়িতে তাদিন করে বেড়াচ্ছে। আগুনের মোহনায় Thank you.
আমি সত্যি কথা বলিনি, আমি তোমার মতো দু নম্বরের লোক নই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, যাদের জন্য করি চুরি তারা আমাকে চোর বলে। কৃষ্ণ তুমি আমায় রক্ষা করো। ভোর হয়ে গেছে হরিহর, আমার অন্ধকার জীবনে ভোর হয়ে গেছে। তুই শুনেছিস সুমন্ত ফিরে আসছে? হ্যাঁ দাদা, শুনেছি। ওনার পর থেকে আমার মনটা একদম কাদায় কাদায় পড়ে গেছে, দু চোখ জলে পড়ে যাচ্ছে। কতদিন আমি তার মুখ থেকে টাকা ডাক্তার। ওরে বাবা রে বাবা, তোকে দল। আমিও কতদিন পর তার মুখে বাবা ডাক শুনিনি রে। আমি প্রায় 1.5 মাস ধরে তাকে আমি দেখিনি। অনেক খোঁজার পরেও যখন কোনো সন্ধান না পেয়ে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ভেবেছিলাম বেঁচে থেকে আমার কি লাভ। বিছানায় শুয়ে শুয়ে ওই ভগবানের কাছে প্রার্থনা করতাম, ভগবান সুমন্ত যদি ফিরে না আসে তাহলে তুমি আমার মৃত্যু দিও ঠাকুর, তুমি আমার মৃত্যু দিও। কেন না দাদা, তুমি দেখবে তোমার দাদা ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে, ঠিক ফিরে আসবে। আশাই তো উচিত রে মাধব। বৃদ্ধ বয়সে সব পিতার সন্তানকে একান্ত প্রয়োজন। আর ফের কথা বলছেন না মশাই, সুমন্তদার কোনোদিন বাড়ি ফিরে আসবে না। পুণ্যব্রত ফেরে জ্যাঠামশাই, ফেরে না। একবার যে সংসার ত্যাগ করে চলে যায় সে আর ফেরে না। ফিরেছিল পুণ্যব্রত। নিমাই সন্ন্যাস নিয়ে গৃহ ত্যাগ করার পর হরিধামে চলে গিয়েছিল। একদিনের জন্য তার সচিমায়ের জন্য ফিরেছিল। সচিমায়ের সঙ্গে দেখা করিয়ে তিনি চলে গেছেন জ্যাঠামশাই। বিষ্ণুপ্রিয়ার দিকে তিনি ফিরেও চাননি। বিষ্ণুপ্রিয়া যদি মোহন ত্যাগ না করতেন ঠাকুর জামাই, তাহলে নিমাইকে পারতেন বিশ্ববাসীর কাছে ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য হতে। বাবা, কাকা বাবু, আপনিও শুনে রাখুন ঠাকুর জামাই, আমি কিন্তু বিষ্ণুপ্রিয়া নই, আমি এই চৌধুরী বংশের গৃহবধূ উজ্জয়িনী। তাই তো আমার স্বামী ফিরে আসার কথা যদি সত্যি হয়, তিনি যদি সত্যি আমার এই বাড়িতে ফিরে আসেন, তাহলে কিন্তু আমি তাকে আর কিছুতেই গৃহত্যাগ করতে দেব না। আর সেই জন্যে আমি অস্থির হয়েও বাবার কথা শুনে মা কালীর মন্দিরে আমার শীতের সিঁদুর আমি বন্ধক দিয়ে এসেছি। মশাই জানবো আসছে, জানবো আসছে, হ্যাঁ জানবো আসছে, জানবো আসছে। কিন্তু সুমন্তদা ফিরে আসছে, এখন আমি বিশ্বাস করতে পারি না। তুমি বিশ্বাস করতে না পারলে কি হবে পুণ্যব্রত? সুমন্তদের সত্যি সত্যি চৌধুরী বাড়ির সদর দরজায় এসে গেছে। হরি 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 বাবা, আমি ফিরে এলাম। আই সুমন্ত, বাবা, তুই আমার বুকে আয় বাবা, তুই আমার বুকে দেখি ঈশ্বর ভাবনা এখন আমার কাটিনি বাবা। কখনো মনে হচ্ছে সংসার ধর্ম বড় ধর্ম, আমার আমার কখনো মনে হচ্ছে সংসারে সবাই সব ভাবনা ভাবিস না, আমি বুঝতে পেরেছি। সেই জন্যই তুই সরাসরি বাড়ি না আসিস, স্টেশনের বটতলায় বসেছিলি। ওসব ভাবনা মুখে বলতে পারবো না। এই দেখ তোর কাকা কেমন তোর দিকে তাকিয়ে আছে। কাকা
আমি সন্ন্যাস নিয়ে চলে গেছিলাম বলে আমার খুব কষ্ট হয়েছে, তাই না কাকা? হবে না কষ্ট? তুই যে আবার একবার তুই চলে গেলে আমার কষ্ট হবে না? কষ্ট তো হবেই। তুই বাবা প্রাণ ফিরে এসেছিস, খুব ভালো হয়েছে বাবা, খুব ভালো। আমি সুমন্তরা, তুমি আমাকে এখনো চিনতে পারলে না? আমি তোমার ভাই। ঈশ্বর চিন্তা তোদেরকে সকলকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিয়েছিল। আবার আমি যেন তোদের সবাইকে নতুন করে চিনতে পারছি। জামাইবাবু, এইবার কিন্তু এই জন্মাসের স্কুলে আপনাদের পড়তে হবে অন্য পড়বো বৈশালী, পড়বো। একবার যখন সংসারে ফিরে এসছি তখন আবার সে আগের মতো পোশাক আশাক করবো। কি এত ভাবছো? আবার কোনো ভাবনা নেই, পূর্ণ আবার আমরা হলদিয়া যাব। সে তো বটেই সুমন্তদা, আপনাকে পেলে আমাদের নতুন ফ্যাক্টরির কাজ পুরোদমে চালিয়ে যাব, পুরোদমে। অভিষেক, বৈশালী, তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি? হ্যাঁ, আনন্দ কর, আনন্দ কর। তোদের হাসি গানে আবার মুখর হয়ে উঠো এই বোবা হয়ে থাকা চৌধুরী ভবন। এইখানে একা একা হেসে কোনো লাভ নেই। বলছি লাল খালকা ড্রেসটা খুলে আপনাকে পড়তে হবে এবার সাহেবি পোশাক। চলুন শুন আমার সঙ্গে। হ্যাঁ, চলো বৈশালী, চলো। পরিচয় নিয়ে আমি ঘরে চললাম। হলো মহানগরী উজ্জয়িনী, তোমার লজ্জা লাগা রেবা নদীর বুকে মেঘদূতের ছায়া এসে পড়লো কিনা? জানি না, যাও। লাইলার মোহব্বতের ফাঁদে মজনুকে শেষ পর্যন্ত ধরা দিতে হলো। তুমি না আর লজ্জা দেখে কোনো লাভ হবে না জুলিয়ে, কারণ তোমার প্রাণের প্যারাদাইসে রোমিও এসে গেছে। রোমিও, অতএব আর দেরি না করে দাদার কাছে চলো। এসো, এসো, এসো বৌদি, তাড়াতাড়ি এসো। আজ কতদিন পর তোমার মুখে এক টুকরো হাসি দেখলাম। ওই মিষ্টি হাসির সঙ্গে ভালোবাসার বাঁশির সুর মিলিয়ে বললাম, কিছু অপেক্ষা করছি। আমি যাব। দীর্ঘদিনের ভালোবাসার বন্ধ দুয়ার আমি আমার ভালোবাসার সোনার চাবি দিয়ে খুলে দেব। উজ্জয়িনী বৌদি, আপনি আপনার স্বামীকে ঠিক চিনতে পেরেছেন তো? আপনি কি কথা বলছেন ঠাকুর জামাই? না মানে আপনি সুমন্তদার নাক, মুখ, চোখ সব ভালোভাবে মিলিয়ে দেখেছেন তো? আপনি যে কি বলেন, আমি তো লজ্জার তার থেকে ভালো করে চাইতেই পারিনি। লজ্জা কি বৌদি? বেশ ভালো করে চেয়ে দেখবে। কেন বলুন তো? কেন কি? আমি তো নিজের হাতে
বিয়ে মানে আমি নিজের হাতে সুমন্তাকে কারখানায় অনেক কাজ শেখাতে চেয়েছিলাম। শেখাবেন ঠাকুর জামাই, শেখাবেন। আপনি নিজের হাতে আপনার ওই শালা বাবুকে অনেক কাজ শিখিয়ে দিবেন, কিন্তু এখন নয়, এই কিছুদিন পরে। কারণ তাকে এখন নতুন করে আমার কাছে শিখতে হবে বউকে কেমন করে ভালোবাসতে হয়। অনেকক্ষণ ধরে সমাজের ফোনটা চা দিয়েছে উজ্জয়িনী বৌদি, তোমার এই হাসি একদিন ফাঁসি হয়ে দেখা দেবে। আজ যাকে তুমি স্বামী ভেবে তোমার সবকিছু দিতে চাইছো, আসলে সে তোমার স্বামী নয়, সে আমার কাছে একটা আসামি। আমি স্যার ভাবতেই পারছি না সুমন্ত চৌধুরী কি করে বেঁচে উঠলো। সুমন্ত চৌধুরী বেঁচে ওঠে নেই, সে বেঁচে উঠতে পারে না। তাহলে স্যার লোকটা কে? নিঃসন্দেহে সুমন্ত চৌধুরী নয়, অন্য কেউ। তাহলে স্যার ব্যাপারটা বাড়ির সবাইকে জানিয়ে দিন। বলুন, সুমন্ত চৌধুরী সেজে এসেছে, সে আসলে অন্য লোক। নিখিলেশ, তুমি একটা ফোনে ডাকছো কেন? তুমি কি ভেবে দেখেছো আসল ব্যাপারটা জানাজানি হয়ে গেলে অর্থাৎ সুমন্ত চৌধুরীকে আমরা খুন করেছি জানতে পারলে তোমার আমার দুজনের যে ফাঁসি হয়ে যাবে। কি হয় স্যার? ঠিক দৃষ্টি দিয়ে অনুসরণ করতে হবে ওই সুমন্ত চৌধুরীর ছদ্মবেশী লোকটা আসলে কে। তোমরা আমি আর নিখিলেশ সুমন্তদা, তোমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলে? আগে একটা পার্টি নেওয়ার কথা ভাবছিলাম। পার্টি নেবার কথা ভাবছিলে নাকি এই প্রপার্টিটাকে ছিনিয়ে নেবার কথা ভাবছিলে? আপনি শোনো পুণ্যপ্রদ, আমি অভিষেকের মুখে সব শুনেছি। তোমার লোভের মতো লালসার মতো উদযাপন হবে না, জেনে এ বাড়িতে থাকবে। যাও, কাল থেকে মন দিয়ে কাজ করবে। যাও, যাও। মাঝে মাঝে সব গোলমাল হয়ে যাচ্ছে। সুমন্ত চৌধুরী ওই ডায়েরিটা 10 দিন ধরে মুখস্থ করা সত্ত্বেও তারা কবজা করতে পারছি না। তবে তুই তারা ছেলে রাখিস বে পল্লব মুখার্জি, নিঃসন্দেহে মার দিয়া গেল। কে কে কাচ্ছি স্পেশালি? ও, আমার অতীত জীবনের সেই শয়তানের চোখনি গীতা, যাকে আমি বিয়ে করবো বলে ঠকিয়েছিলাম, অথচ তার পেটে বাচ্চা এসেছিল। আজ থেকে 9 বছর আগে সেই দিনটার কথা আজ আমার মনে আছে। আর পেটে বাচ্চা আসার খবর শুনে তার চুলের মুঠি ধরে কানতে কানতে নিয়ে এসে অরুণা বৌদি বলেছিল, তোমার চোখ দুটো কি কানা ছিল? আমার এই সর্বনাশের জন্য তো তুমি নাই, তুমি নাই। আর এখন তোমার চুলের মুঠি ধরতে লজ্জা করতে না? লজ্জা করছে না? লজ্জা কেন? কেন আমার লজ্জা করবে? কোন দুঃখে? আমি কি তোর মতো আইবুড়ো মেয়ে হয়ে একেবারে পেটে বাচ্চা নিয়ে বসে আছি নাকি? শোন, যেমন করি হোক না কেন, তোকে গাল করছুর মধ্যেই ওই বাচ্চা তোকে নষ্ট করতেই হবে। তার বৌদি, তুমি খবরদারি কথাটা তুমি বলবে না বৌদি। বিয়ের আগে আমার এই অবস্থা হয়েছে ঠিকই, কিন্তু বললাম আমাকে কথা দিয়েছে সে এই বাড়িতে এসে আমাকে বিয়ে করবে। বললাম কথা দিয়েছে, ওই পদবীর কথাকে তুই এখনো বিশ্বাস করিস? এতদিন তুমি যাকে বিশ্বাস করেছিলে অরুণা, আজ সেই পল্লবের উপর তোমার এত অবিশ্বাস কেন? আমি এখন বেশ বুঝতে পেরেছি, ওই পল্লব হচ্ছে ঠক, জোচ্চোর, ও একটা লম্পট। তাই তো দেখে নিও, 2-4 দিনের মধ্যেই এই বাড়ি থেকে ও একেবারে চম্পট দেবে, চম্পট। চলো, তোমার ওই গীতা বোনকে আর করুণা করবার তুমি একটু চেষ্টা করো না। হ্যাঁ, তুমি ওকে
আজ থেকে 2-1 দিনের মধ্যেই ওর পেটের বাচ্চাটাকে নষ্ট করতে হবে। আর তা না হলে ওই পল্লবকে যেমন করে হতে গেল বিয়ের পিঁড়িতে বসাতেই হবে। দিদি বাবু, সমস্ত সংসারটাকে তুই স্বপ্ন দিয়ে সাজাতে চেয়েছিলি না? কি বলে হতো দাদা? ঠিকই বলেছি। কত মানুষ পারলাম কাছে চিনতে না পারলেও পরে চিনতে পেরেছিলাম। হ্যাঁ, কাছে কাউকে চেয়েছিলাম। কিন্তু হ্যাঁ তুমি তখন কারো কথা বিশ্বাস করবে ভেবেছিলে পল্লব মুখার্জি সত্যি তোমার ভাইয়ের চাকরি করে দেবে। আমি সোনা টিম পাড়ার অস্তার বিশ্বাস তুমি বুক চিরে দিয়েছিলে বৌদি। গীতা, দাদা, তারপর ওগো তোমরা বলো আমি এখন কি করবো? আমি এখন কি করবো? পল্লব মুখার্জিকে চেপে ধরে তুই তাকে বিয়ে করতে বাধ্য করবি। দাদা, তাকে বুঝিয়ে বলবি আমি তো বিশ্বাস করে নিজেকে সমর্পণ করছি। তুমি আমাকে বিয়ে করে লজ্জার হাত থেকে বাঁচাও। হ্যাঁ আমি বলবো। ভালো করে শুনে না, তুই ওই নাগরকে ভালো করে বলবি যে আমার পেটে হচ্ছে যে তোমার সন্তান। সেই সন্তানের পিতৃত্ব তুমি যদি অস্বীকার করো তাহলে গায়ের লোকের কাছে আমি মুখ দেখাবো কেমন করে? হ্যাঁ বৌদি, আমি বলবো তাকে অনুনয় করে হাত জোর করে বলবো, তার পা দুটো ধরে বলবো। কিন্তু সে যদি রাজি না হয়ে আমি তো খুন করবো, খুন। এখন তাহলে কি হবে দাদা? আমার এখন কি হবে? তুই বললো যদি এখন এ বাড়িতে না আসে, সে যদি আমার এই বাচ্চাটাকে অস্বীকার করে তাহলে আমি এখন কি করবো? তাহলে কি আমি সত্যি বাচ্চাটাকে দাদা তুমি নষ্ট করে দিতে বলছো? না রে গীতা, না। যদি নষ্ট না করে তাহলে গায়ের লোকের কাছে মুখ দেখাবে কেমন করে? গায়ের লোকের কাছে মুখ দেখাবো না। আমি তো চটকলের মজুর, সবাইকে নিয়ে এই গা ছেড়ে ওই শহরে মস্তিতে গিয়ে বাস করবো। বৌদি, দাদা, কাঁদিস না রে গীতা, তুই কাঁদিস না। বস্তির লোকেরা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে আমি তাদের বলবো আমার এই ভগ্নি গর্ভবতী অবস্থায় আমার ভগ্নিপতি মারা গেছে। কি লজ্জার কথা, কি ঘৃণার কথা বলো দেখি দিয়া। আমি কি স্বপ্নই না দেখেছিলাম? আর সব স্বপ্ন আমার হাতে মারা গেল চিরকালের জন্য। এই ননদ কাটা আমার গলায় ফুটে থাকলো। কপাল, কপাল, একেই বলে কপাল, সবই আমার কপাল। এখন কপালে তুলসী নাম কি বলি? তুমি না ওই কপালে তুলসী পাল্টে যাবে বলি, কিন্তু আমি কি করবো? পল্লব যদি সত্যি এই বাড়িতে না আসে, সে যদি আমার বাচ্চার কোনো কিছু দায়িত্ব না নেয়, কিছু মেনে নেয় না, তখন আমি কি করবো? ওই তো পল্লব আসছে। পল্লব, मेरी तुझे मालूम नहीं तू अभी আমার তুমি ছাড়ো, তুমি ছেড়ে। আমায় ছেড়ে দাও বলছে, আমাকে ছেড়ে দাও। আমি বলো তুমি কখন এসেছো? দেখার সুযোগই আর নেই, কারণ হাতের ঘড়িটা বিক্রি করে আমি মদ খেয়েছি। মদ খেয়েছো?
অমৃত কোথায় পাবে সখী? অমৃত তো শালা তোমার এই অমৃতের গ্লাসটাকে ছুতেই দিচ্ছে না। আমি তো বলি মানে বলছি আমি তোমার সন্তানের মা হতে চাই। এই বাবা, তুই শালা আমার মদের নেশাটাকে শালা পাইমাল করে দিলি রে। এই শালা, ওই চললাম। আমাকে বিয়ে না করে তুমি কোথাও যেতে পারবে না। আরে বিয়ে করবো তোমাকে, মাই রে মাই। একে শালা আমার ফ্যান সম্বর, তার বাবা দুটো চান। শোনো বললো ওই সব কান কি বাচ্চার বেচাতা হো। না, বললাম না। তুমি যদি আমাকে বিয়ে না করো, কিন্তু আমি তাহলে চিৎকার করবো। আমি তাহলে গিয়ে পুলিশকে সব কথা খুলে বলবো। সালা পড়লো মুখার্জির সঙ্গে মজা কে। তাহলে তাহলে দেখলে শালা, ওর আগে তোকে শালা আমি ভোগার কাছে। আরেকটু আগে যদি আসতেন তাহলে আমার এই সম্বন্ধীটা এমনি করে মরতো না। দারোগা বাবু, ওই সমাজ বিরোধী পল্লব মুখার্জি ওই ফাঁসি হবে, আর না হলে হবে যাবজ্জীবন জেল। সেই কুড়ি লাম্পট সমাজ বিরোধী পল্লব মুখার্জি জেল ভেঙে পালিয়েছে, বোঝা ঢুকে পড়েছে সুমন্ত চৌধুরীর পরিচয় খোলসে। এটা যদি তার বাচ্চাটাকে বাঁচিয়ে রাখে, তাহলে আজ তার বয়স 10 বছর। অতীতের কথা আমি ভাবছি কেন? এখন তবে শিল্পপতি অংশমান চৌধুরী একমাত্র ছেলে সুমন্ত চৌধুরী। তুই আবার কি করতে পারলি রে? আমি তোর মুখে লাথি মেরে মতময়ীর মতো চললাম উজ্জয়িনীর শোভার ঘর।